আবারও আমন্ত্রণ একশো বিজনেস সঙ্গে আছি রহমান রণ। দর্শক, দেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ তথ্য স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে একশো বিজনেস। দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজের সৌজন্যে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবর জানতে আমরা চলে যাচ্ছি ডিএসসি ও সিএসসি স্টুডিওতে। সেখানে রয়েছেন মহিমাপল এবং মাহবুব রহমান। ধন্যবাদ রহমান রণ। আপনাকে জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর। রণ, আপনি জানেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসসির প্রধান ইন্ডেক্সটি বেশ কিছুদিন ৩,০০০-এর ঘরে ছিল এবং সেই জায়গা থেকে বেরিয়ে এসে ৪,০০০-এর ঘরে এসে পৌঁছেছে ডিএসসির প্রধান ইন্ডেক্সটি এবং গত কার্যদিবসেও ৪,০০২ পয়েন্টে ইন্ডেক্সটি লেনদেন শেষ করেছিল এবং আজকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ১৪ পয়েন্ট বেড়ে ৪,০১৬ পয়েন্টে অবস্থান করছে ডিএসসির প্রধান সূচকটি এবং 30 ইন্ডেক্সটি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ৪ পয়েন্টের মতো বেড়ে ১,৩৫১ পয়েন্টে অবস্থান করছে, যেখানে লেনদেনের পরিমাণ হয়েছে 2 ঘন্টা পরে ১০০,৯৮ লাখ টাকা, অর্থাৎ ১০১ কোটি টাকার মতো কিন্তু লেনদেন হয়ে গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে এই মুহূর্তে এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর অপরিবর্তিত থেকে লেনদেন চলছে। এই মুহূর্তে দর বেড়েছে ৭৮টি, যেখানে দর হারিয়েছে ২৪টি প্রতিষ্ঠানের। এদিকে টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে অবস্থান করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি বেক্সিমকো ফার্মাকে। এখানে আমি কিছু ইনফরমেশন জানিয়ে রাখছি যে এই মুহূর্তে ফার্মাসিউটিক্যাল সেক্টরের প্রতিষ্ঠানগুলি টপ গেইনার্সের তালিকা দখল করে আছে এবং আমরা প্রথম অবস্থানে দেখতে পাচ্ছি বেক্সিমকো ফার্মাকে, যেখানে ১৪,৭২,৩২৩টি শেয়ারের হাতবদল করেছে এখনও পর্যন্ত এবং ১০ কোটি টাকা লেনদেন করেছে ইতিমধ্যে বেক্সিমকো ফার্মা। ৬৮ টাকা ৮০ পয়সা লেনদেন হচ্ছে এই মুহূর্তে। ইন্দু বাংলা ফার্মা রয়েছে দ্বিতীয় অবস্থানে, ২০ টাকা ৭০ পয়সা লেনদেন হচ্ছে। অরিয়ন ইনফিউশন ৭৩ টাকা ৫০ পয়সা লেনদেন হচ্ছে এই মুহূর্তে। এছাড়াও টপ ট্রেডের তালিকায় আরও যে প্রতিষ্ঠানগুলি উঠে এসেছে, অরিয়ন ফার্মা রয়েছে ৪৩ টাকা ৪০ পয়সায় লেনদেন হচ্ছে এবং প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে এই প্রতিষ্ঠানটিকে আমরা দেখতে পাচ্ছি পঞ্চম অবস্থানে রয়েছে টপ ট্রেডের তালিকায়। পরবর্তীতে বিকন ফার্মা রয়েছে, ওয়াটার কেমিক্যাল রয়েছে, সামিট পাওয়ারকে দেখতে পাচ্ছি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের প্রতিষ্ঠানটি অষ্টম অবস্থানে অবস্থান করছে। সাবমেরিন কেবল কোম্পানি এবং সিলভা ফার্মাসিউটিক্যালসকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে টপ ট্রেডের তালিকায় দশম অবস্থানে রয়েছে টপ ট্রেডের তালিকায়। এদিকে টপ গেইনার্সের তালিকায় প্রথমেই দেখা যাচ্ছে, অর্থাৎ শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দরবাড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমেই দেখা যাচ্ছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সকে ৬৩ টাকায় লেনদেন হচ্ছে, যেখানে শতাংশের দিক থেকে ৯.৯৪% দর বেড়ে লেনদেন হচ্ছে এই মুহূর্তে। দ্বিতীয় অবস্থানে গ্লোবাল ইন্স্যুরেন্স রয়েছে ১৬ টাকা ৩০ পয়সা লেনদেন হচ্ছে, ৯.৩৯% দর বেড়ে লেনদেন হচ্ছে। পূরবী জেনারেল ইন্স্যুরেন্স রয়েছে তৃতীয় অবস্থানে ১৪ টাকা ৭০ পয়সায় লেনদেন হচ্ছে, ৭.২৯% দর বেড়ে এবং পরবর্তীতে পায়োনিয়ার ইন্স্যুরেন্স রয়েছে, রিপাবলিক রয়েছে, ঢাকা ইন্স্যুরেন্স রয়েছে, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে, সিটি জেনারেল ইন্স্যুরেন্স রয়েছে। আমরা এখানেও কিন্তু টপ গেইনার্সের তালিকায় আমরা ইন্স্যুরেন্স সেক্টরের প্রাধান্য দেখতে পাচ্ছি এবং প্রথম থেকে অষ্টম অবস্থান পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্স সেক্টর দখল করে আছে। সিএনএ টেক্সটাইল রয়েছে পরবর্তীতে টপ গেইনার্সের তালিকায় নবম অবস্থানে এবং এই প্রতিষ্ঠানটির এই মুহূর্তে লেনদেন হচ্ছে ১ টাকা ৯০ পয়সা দরে, দর বেড়েছে ৫.৫৫%। দশম অবস্থানে থাকা ফ্যামিলি টেক্সের লেনদেন হচ্ছে ১ টাকা ৯০ পয়সা দরে, ৫.৫৫% দর বেড়ে। এদিকে টপ লুজার্সের তালিকায় প্রথমেই দেখা যাচ্ছে, প্রথমেই যে প্রতিষ্ঠানটি উঠে এসেছে টপ লুজার্সের তালিকায় প্রথমে আমরা দেখতে পাচ্ছি ঢাকা ডাইংকে এবং পরবর্তী অবস্থানগুলোতে দেখা যাচ্ছে তুংহাইকে। তুংহাই ১ টাকা ৯০ পয়সা লেনদেন হচ্ছে, ৫% দর হারিয়ে লেনদেন হচ্ছে। মিথুন নিটিং রয়েছে পরবর্তীতে তৃতীয় অবস্থানে টপ লুজার্সের তালিকায় ৬ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়। জেনারেশন নেক্সট রয়েছে চতুর্থ অবস্থানে এবং টপ লুজার্সের তালিকায় আরও যে প্রতিষ্ঠানগুলি উঠে এসেছে এই মুহূর্তে তাদের মধ্যে অ্যাপোলো ইস্পাত রয়েছে, তাল্লু স্পিনিং রয়েছে, জাহিন টেক্স রয়েছে গ্লাক্সো স্মিথ ক্লাইন রয়েছে, ফুয়াং ফুড এবং পূবালী ব্যাংকে দেখা যাচ্ছে টপ লুজার্সের তালিকায় রয়েছে। এদিকে এই মুহূর্তে দেখা যাচ্ছে সেক্টরাইজ লেনদেনের মধ্যে দেখা যাচ্ছে প্রায় সবগুলো সেক্টরের বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর অপরিবর্তিত থেকে লেনদেন হচ্ছে, যেখানে ইন্স্যুরেন্স সেক্টরে কিছুটা পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন চলছে এই মুহূর্তে। এবং এই ছিল আমার কাছে থাকা ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর। চিটাগং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর জানতে চলে যাব সিএসসি স্টুডিওতে, সেখানে রয়েছেন মাহবুব রহমান। পলি, আপনাকে ধন্যবাদ। দর্শক, জানিয়ে রাখছি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আইপিও আবেদন শুরু হবে আগামীকাল ৯ আগস্ট। বিনিয়োগকারীরা ১৬ আগস্ট পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন। এছাড়া স্পট মার্কেটে আজ ৩টি প্রতিষ্ঠান রয়েছে, দেখা যাচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, বার্জার পেন্টস বাংলাদেশ লিমিটেড ও পূবালী ব্যাংক লিমিটেডের শেয়ার শুধু স্পট ও ব্লক মার্কেটে আজ লেনদেন হচ্ছে।
এবার জানিয়ে দিচ্ছি চিটাগাং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে সর্বশেষ খবরাখবর। এই মুহূর্তে দেখা যাচ্ছে সিএসসি সিলেক্টিভ ক্যাটাগরি ইন্ডেক্সটি 23 পয়েন্ট পজিটিভ অবস্থানে রয়েছে। এই মুহূর্তে অবস্থান করছে ৬,৯০৫ পয়েন্ট এবং 30 ইন্ডেক্সটি দেখা যাচ্ছে এই মুহূর্তে প্রায় 17 পয়েন্ট পজিটিভ অবস্থানে রয়েছে, 31 পয়েন্ট পজিটিভ অবস্থানে রয়েছে। এই মুহূর্তে অবস্থান করছে ৯,৯৪৪ পয়েন্টে। এখনো পর্যন্ত লেনদেন ছাড়িয়েছে প্রায় 2,37,00,000 টাকারও কিছুটা বেশি। যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হচ্ছে এই মুহূর্তে তাদের মধ্যে দেখা যাচ্ছে 36টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে, 7টি প্রতিষ্ঠান দর হারিয়ে লেনদেন হচ্ছে, অন্যদিকে 50টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত রয়েছে। দিনের এই মুহূর্তে দেখা যাচ্ছে টপ টিয়ারে যে প্রতিষ্ঠানগুলো অবস্থান করছে তাদের মধ্যে এক্সিম ব্যাংক রয়েছে প্রথম অবস্থানে। দিনের এই মুহূর্তে দেখা যাচ্ছে 8.70 টাকা দরে লেনদেন হচ্ছে প্রতিষ্ঠানটি। দ্বিতীয় অবস্থানে রয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, দেখা যাচ্ছে 11.80 টাকা দরে লেনদেন হচ্ছে। ব্যাডবিসি রয়েছে তৃতীয় অবস্থানে। এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, 69 টাকা দরে লেনদেন হচ্ছে। ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস এই মুহূর্তে লেনদেন হচ্ছে 20.70 টাকা দরে। এছাড়া রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল, রয়েছে সিটি ব্যাংক লিমিটেড, বেক্সিমকো, ফেডারেল ইন্স্যুরেন্স এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স। এদিকে শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে প্রতিষ্ঠানগুলো এই মুহূর্তে। তাদের মধ্যে দেখা যাচ্ছে প্যারামাউন্ট টেক্সটাইল রয়েছে প্রথম অবস্থানে। প্রতিষ্ঠানটি দেখা যাচ্ছে 10% দর বৃদ্ধি পেয়েছে দিনের শুরু থেকে এখনো পর্যন্ত। লেনদেনের দিক দিয়ে দেখা যাচ্ছে 58.30 টাকা দরে লেনদেন হচ্ছে। ইস্টার্ন ইন্স্যুরেন্স রয়েছে দ্বিতীয় অবস্থানে। দিনের এই মুহূর্তে দেখা যাচ্ছে 9.85% দর বৃদ্ধি পেয়েছে প্রতিষ্ঠানটি, 36.80 টাকা দরে লেনদেন হচ্ছে। এছাড়া রয়েছে প্রভাতী ইন্স্যুরেন্স তৃতীয় অবস্থানে, 9.72% দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে প্রতিষ্ঠানটি। এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে কেয়া কসমেটিক্স 6.90% দর বৃদ্ধি পেয়েছে। এছাড়া ফেডারেল ইন্স্যুরেন্স রয়েছে 6.67% দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে, রয়েছে টপ গেইনারের তালিকায়। এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস, রয়েছে ফাইন ফুডস, রয়েছে রূপালী ইন্স্যুরেন্স এবং সিটি জেনারেল ইন্স্যুরেন্স। এই মুহূর্তে দেখা যাচ্ছে 3.70% দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে প্রতিষ্ঠানটি। টপ লুজার্সের তালিকায় যে প্রতিষ্ঠানগুলো দিনের এই মুহূর্তে অবস্থান করছে তাদের মধ্যে দেখা যাচ্ছে প্রথম অবস্থানে সান লাইফ ইন্স্যুরেন্স রয়েছে, 5% দর হারিয়ে লেনদেন হচ্ছে প্রতিষ্ঠানটি। এই মুহূর্তে দেখা যাচ্ছে 17.10 টাকা দরের লেনদেন হচ্ছে প্রতিষ্ঠানটি। দ্বিতীয় অবস্থানে ঢাকা ডাইং রয়েছে, তৃতীয় অবস্থানে রয়েছে গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড। এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে এমবি ফার্মা, রয়েছে পাওয়ার গ্রিড, জেএমআই সিনিয়র মেডিকেল ডিভাইসেস, বাটা শু, জাহিন টেক্সটাইল, অডি ফুড এবং এলআর গ্লোবাল ফার্স্ট মিউচুয়াল ফান্ড। তো এই ছিল চিটাগাং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর। পলেও মাহবুব, আপনাদেরকে অনেক ধন্যবাদ। দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজের সৌজন্যে জেনে নিলাম দেশের পুঁজিবাজারের সর্বশেষ খবরাখবর। দর্শক, এখন রয়েছে দেশের ব্যাংকিং খাত নিয়ে বিশেষ আলোচনা, আর এই আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এএসএম বুলবুল। এএসএম বুলবুল, আপনাকে স্বাগত 21 বিজনেসে। জি, আপনাকেও ধন্যবাদ। বলুন, আপনি কি শুনছেন আমার কথা? হ্যাঁ, আপনাকে আমরা শুনতে পাচ্ছি। আমরা জানি যে করোনা সংকটে বেশিরভাগ সেক্টরে কিন্তু একটা নেগেটিভ ট্রেন্ড, তো ব্যাংকিং খাতও কিন্তু এর বাইরে না। তো এই মুহূর্তে আপনাদের চ্যালেঞ্জগুলো জানতে চাইবো, সেই সাথে আপনাদের যে কর্মী আছে যারা গ্রাহক তাদের সাথে স্বাস্থ্যবিধি মোতাবেক কি আসলে সহায়ক ভূমিকা পালন নিচ্ছেন সেটা একটু জানতে চাই আমরা। দেখুন, আমি একটা কথা বলে রাখি প্রথমেই, যে সেদিনও আমরা এখন ভার্চুয়াল মিটিং করে থাকি আমাদের সহকর্মীদের সাথে। সেদিনও আমি বলেছি যে আমরা যখন এই একটা কথা একটু না বললেই নয়, করোনার সম্মুখ যোদ্ধা যাদেরকে বলা হচ্ছে তাদের তালিকায় ব্যাংকারদের উচ্চারণ নেই, নাম নেই বলবো না, সেটা নিয়ে কোনো দুঃখ নেই। কিন্তু যে কথাটা হচ্ছে যাদের আমি বোঝাতে চাচ্ছি, যে করোনার একদম সূচনা লগ্নেই বাংলাদেশে যে সেবা খাতটি বন্ধ হয়নি সেটি হচ্ছে ব্যাংকিং খাত। আমরা যথেষ্ট চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছি এবং ন্যাশনাল ব্যাংক প্রথমেই আমরা একটা প্রণোদনা ঘোষণা করেছিলাম, করোনায় মৃত্যু হলে কি হবে, করোনার চিকিৎসার ব্যয়ভার কি বহন করব ব্যাংক, এটা আমাদের পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান আমাদেরকে প্রথমেই বলে দিয়েছিলেন। তো যেটা বলছিলেন স্বাস্থ্যবিধি মেনে আমরা কাজ করা, বিভিন্ন চ্যালেঞ্জ আমি আসছি একে একে। তো প্রথম থেকে স্বাস্থ্যবিধি মেনে আমরা কাজ করেছি। আমরা বলতে পারেন যে অনেকগুলো শাখা খুলে স্বাভাবিকভাবেই ব্যাংকিং এর যে কাজকর্ম থাকে সেভাবেই আমরা করে আসছি। যদিও প্রথম দিকে গ্রাহক কম এসেছিলেন, এখন এসছেন, আমরা সেগুলো মেনেই চলছি। সরকারের যে সমস্ত স্বাস্থ্যবিধির কথা বলা হয়েছে বা আমরা আমাদের ইতিমধ্যে যে জ্ঞান আমরা লাভ করেছি যে কিভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে সেগুলো করেছি। তার মধ্যে আমাদের 6 জন সহকর্মী মারা গেছেন এবং আরো অনেকেই আক্রান্ত আছেন। আমরা প্রায়শই আমাদের, আপনি জানেন
ন্যাশনাল ব্যাংক প্রথম প্রজন্মের প্রথম বেসরকারি ব্যাংক এবং দেশব্যাপী আমাদের এই ব্যাংকের সেবা কর্মসূচি রয়েছে। অর্থাৎ সারা দেশেই আমাদের শাখা ছড়িয়ে আছে। এই 2 দিন 3 দিন পরেই শোনা যায় একটা শাখায় 4 জন 5 জন আক্রান্ত, তাকে লকডাউন করতে হয়, এরকম আমরা করি চলছি। তারপরেও আমরা সেবা অব্যাহত রেখেছি এবং এটা চলেছে। যেমন আমাকে কিছুদিন আমি বাসায় বসে ওয়ার্ক ফ্রম হোম করেছি, এখন আমাকে প্রতিনিয়ত অফিসে আসতে হচ্ছে। গ্রাহকরা আসছেন, আমাদের মধ্যে সেই যোগাযোগগুলো হচ্ছে, চলছে, সম্মুখেই যোগাযোগ আছে। তার মধ্যেও কখন কি হয় জানি না, আমরা সেবা দিয়ে যাচ্ছি। এখন তারপরে আসেন যে ব্যাংকিং এর চ্যালেঞ্জ গুলো যেগুলো বলছেন, প্রথম কথা আপনি জানেন যে সরকারের দিক থেকে, অর্থাৎ এক পর্যায়ে সরকার প্রধান তথা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশেই আমাদের সুদের হারে একটা পরিবর্তন এসছে। আমানতের ক্ষেত্রে 6 ভাগ এবং ঋণের ক্ষেত্রে 9 ভাগ। এটা করতে গিয়ে ব্যাংকগুলো এমনিতেই একটা লাভের অঙ্ক কমে এসছে, আমাদেরও কমে এসছে। তো সেগুলো কথা ছিল যে আমরা অন্য ব্যবসা করে সেই লাভ ক্ষতিটা পুষিয়ে নিব, কিংবা আমরা ব্যয় সংকোচন করে সেগুলো করব। নানাবিধ আমাদের ব্যবস্থা থাকে, সেগুলো থেকে আমরা এগুলো করব। কিন্তু শেষ পর্যন্ত এখনো এই কোভিডটা এসে যুক্ত হয়ে আপনার সেই সব কার্যক্রম খুব একটা কাজে লাগেনি, অর্থাৎ আমাদের মুনাফার হার কমেই চলছে। এইদিকে এটা যদি অব্যাহত থাকে তাহলে ব্যাংকগুলো যে আমরা খুব সংকটের মুখে পড়ে যাব তা নয়, লাভ কমতে থাকবে, কমতে কমতে এমন একটা পর্যায়ে যাবে যেটা সহনীয় মাত্রার নিচেও চলে যেতে পারে। অনেকেরই অবস্থা তাই, আমি খোঁজ খবর নিয়েছি, যেহেতু আমরা একটা যোগাযোগের মধ্যে থাকি। কিন্তু এখানে কিন্তু ক্ষতিটা আরো আছে, সরকারও কিন্তু অনেক রাজস্ব হারাবে। আমরা কিন্তু সরকারকে অনেক পরিমাণ আয়কর দিয়ে থাকি, একটা বৃহৎ আয়কর ব্যাংক খাত বা আর্থিক খাত থেকে যায়। তো সকলের প্রচেষ্টায় আমরা মনে করি যে আমাদের লাভের অংশটা বাড়ানো দরকার। সেগুলো করতে গিয়ে আপনার আমরা ব্যয় সংকোচন ইত্যাদি নীতি আমরা নিয়েছি, ন্যাশনাল ব্যাংক খুব সুস্পষ্ট নীতিমালা নিয়েছে। আর আরেকটা যেটা আছে যে এখন আমাদের ঋণ প্রবাহের জায়গাটাকে আমরা আবার নতুন করে দেখব। এখন করোনা পরিস্থিতি চলমান, এটা থাকবে দীর্ঘদিন, এটা আমরা জানছি। এটা হয়তো বলতে গেলে 1-1.5 বছরও থাকতে পারে। এই নিয়েই আমাদের চলতে হবে। জীবন এবং জীবিকার একটি ক্রান্তি লগ্ন। আমরা এখন জীবিকাও বাদ দিতে পারবো না, জীবনও বাঁচাতে। সেগুলো করতে গেলে যেটা হয়েছে যে আপনার আমাদেরকে কাজ করে যেতে হচ্ছে। সেইভাবে দেখতে গেলে এখন করোনার পরবর্তীতে অর্থনীতির যে পরিবর্তন, সেই পরিবর্তনটা হচ্ছে অর্থনীতিতে ধস, আমি সেটা বলবো না। আমরা আমাদের যে সকল খাতে ঋণ প্রবাহ নিয়ে যাওয়া দরকার সেগুলো চিহ্নিত করেছি। আমরা কৃষি এবং সংলগ্ন খাতগুলোকে প্রাধিকার ভিত্তিতে নিয়ে আসছি। পোশাক শিল্পকে আমরা বাঁচিয়ে রাখতে হবে, সেটা আমরা দেখছি। সেই ক্ষেত্রে সরকারেরও নির্দেশনা আছে, সরকারের যথেষ্ট প্রণোদনা এসছে এবং বাংলাদেশ ব্যাংকের একটা বিরাট ভূমিকা আছে। সবকিছু মিলিয়ে চ্যালেঞ্জিং সিচুয়েশনটা এইরকম যে আমরা ওই যে আপনার প্রচুর লাভ করে এগিয়ে যাচ্ছিলাম সামনের দিকে, এটাকে একটু আমরা এখন আমাদের লাভ ধরে রাখা অথবা লাভ কম করে নিজেদের অবস্থানকে সুদৃঢ় রেখে, ব্যাংকের কাঠামোটাকে শক্ত রেখে, যতটুকু কম লাভের ভিতর দিয়ে এই ক্রান্তিকালটা কাটিয়ে নিয়ে আমরা সামনে যেতে পারি, সেটাই আমাদের ইচ্ছা। এবং আমি মনে করি যে আমরা আমাদের ঐকান্তিক চেষ্টা, শুধু আমরা নয়, অন্য সবগুলো ব্যাংকে সেগুলো করছে এবং এই সংকটকালটা বেশি দিন থাকবে না, আমরা এগুলো কাটিয়ে উঠতে পারবো। বলুন। আমরা সেটাই প্রত্যাশা করছি যে করোনা সংকট আমরা কাটিয়ে উঠতে পারবো। আপনি বলছিলেন যে নতুন ঋণের সুদের হারের কারণে আপনাদের ব্যাংকের যে মুনাফা সেখানে একটা প্রভাব পড়েছে আসলে। তো সেক্ষেত্রে আমি একটু জানতে চাইবো যে করোনা সংকটের এই সময়ে ঋণ দেওয়ার ক্ষেত্রে আসলে কোন কোন দিকে লক্ষ্য রাখছেন সে বিষয়ে আমরা জানবো। ছোট্ট একটা বিরতি নিয়ে আসি আমরা। দর্শক, এবার নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবার আমন্ত্রণ একটি বিজনেস সঙ্গে আছি রহমান রণ। দর্শক, বিরতির আগে দেশের ব্যাংকিং খাত নিয়ে কথা বলছিলাম। ন্যাশনাল ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ASM বুলবুলের সঙ্গে আবার ফিরছি আলোচনায়। ASM বুলবুল, বিরতির আগে আমি জানতে চাচ্ছিলাম যে করোনা সংকটে ঋণ প্রদানের ক্ষেত্রে কোন কোন বিষয় আসলে আপনারা লক্ষ্য রাখছেন এই মুহূর্তে? আমি কিছুটা আপনাকে আগে বলেছিলাম যে আমরা এখন কৃষি এবং কৃষি নির্ভর সংলগ্ন যে সকল খাত আছে, অর্থাৎ ধরুন পোল্ট্রি, আমাদের হাঁস মুরগি পালন, তারপর গবাদি পশু পালন,
তারপর আপনার দেশজ যে সমস্ত উৎপাদন আছে, বিশেষ করে খাদ্য খাত, এগুলোতে যদি আমরা স্বয়ংসম্পূর্ণ থাকতে পারি, আমরা যদি কৃষির উৎপাদন বাড়ানো, আমি নিজে একটু চিন্তা করেছি এই খাতটাকে সংক্ষেপে বলি আপনাকে। কৃষিতে কিন্তু আমাদের প্রচুর কাজ করার রয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী যেমনটা বলেছেন যে 1 ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না। আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি এখানে, একটু মনে করে দিই, 1974-এ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন, যখন একটা মানব সৃষ্ট তথাকথিত একটা দুর্ভিক্ষের মুখে দেশ পড়েছিল। তো ওই সবুজ বিপ্লবটাকে এখন আমরা 1 ইঞ্চি জমিও ফেলে রাখবো না এই কথা না বলে, তখন কিন্তু আমরা চাচ্ছি যে এখনকার এই কৃষির ক্ষেত্রে যে জোর দেওয়া হচ্ছে তার একটা কাঠামোগত রূপ দরকার, সরকারি পর্যায়ে এটাকেও করা দরকার, দায়িত্ব নিয়ে আলোচনা করা দরকার। তাহলে হবে কি, আমাদের কৃষিতে যে আমি বলছি যে বিপ্লব, এটা সম্ভব। এবং আমরা যদি খাদ্যের স্বয়ংসম্পূর্ণ থাকি সবসময়, তাহলে করোনা সৃষ্ট যে আপনার উদ্বিগ্নতার বিষয় আছে, যে কোনো একটা অর্থনৈতিক সংকট, এটা কিন্তু আমাদেরকে খুব একটা অভাবে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। আমাদের দেখুন, আমাদের খাদ্যের চাহিদা মেটানোর জন্য আমাদের সংশ্লিষ্ট খাত, যেমন হাঁস মুরগি পালন, গবাদি পশু, এগুলোর ক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব দেওয়া দরকার। কত কিছু করণীয় আছে। আমরা করি কি, আমরা গরুর দুধ, আপনি পত্রিকায় দেখেছেন, আপনাদের মিডিয়াতে এসছে যে গরুর দুধ নষ্ট হচ্ছে, কৃষক কিছু করতে পারছে না। এটা খুবই সহজ ছিল, খুব তাড়াতাড়ি এই গরুর দুধকে প্রক্রিয়াজাতকরণ, অর্থাৎ দুধ থেকে দুগ্ধজাত বস্তু, ঘি, মাখন ইত্যাদি তৈরি, এগুলো করলে কিন্তু এগুলো দীর্ঘমেয়াদী রেখে আমরা বাজারজাত তারা করতে পারতো আমাদের কৃষকরা। আমাদের কৃষিতে এখনো মানে বহুস্তর বিশিষ্ট কৃষি খামার এখনো গড়ে উঠেনি। আমরা একটা ফসল নিয়েই চলে যাচ্ছি এবং এখানে দেখা যাচ্ছে যে ওই ফসল শেষে বহুদিন অপেক্ষা করছি আর একটা ফসলের জন্য দেখছি। একই আপনার কৃষি ক্ষেত্রে আপনার 2, 3, 4টা করে ফসল সম্ভব। এটা জুম চাষ থেকে আলাদা, এটাকে ইংরেজিতে বলা হয় মাল্টি লেয়ারিং এগ্রিকালচার। আমরা এইসব খাতে খুব যথেষ্ট গুরুত্ব দেওয়া দরকার। আরো যেটা বলছি আমরা, যে পোশাক খাত, আমাদের পোশাক খাত কিন্তু সুযোগ রয়ে গেছে। আমি মনে করি যে সমস্ত আদেশ বাতিল হয়েছে বলে আমরা জানি, সেগুলো ঘুরে ফিরে আমাদের কাছে আসবে। এই খাতটাকে টিকিয়ে রেখে এটাকে জোরদার করার দরকার। আপাতত ক্ষতির সম্মুখীন হলেও খুব সামনেই আমি মনে করি যে এখান থেকে আমাদের বৈদেশিক মুদ্রা আয়ের পথ আবার বাড়িতে হবে। এখন মনে হচ্ছে যে আমরা সংকটে পড়েছি, কিন্তু সেটা থাকবে না। এর একটা বিশ্লেষণও আছে, পৃথিবীর কোন কোন দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে আর পোশাক তৈরির পরিস্থিতিটা থাকবে না। আমাদের দেশটা আবারও মনে হয় সেই সুযোগ পাবে, এবং সেই সব চেষ্টা আমাদের নেতৃবৃন্দরা করছেন। আমি মনে করি সেখানে ব্যাংকের নীতি হওয়া উচিত, তার ঋণ প্রবাহের খাতটা একটু ঘুরিয়ে দেখা। আমরা সেটাই প্রত্যাশা করছি। একটু ক্লাসিফাইড লোন নিয়ে জানতে চাই যে করোনা সংকটে মন্দ ঋণের পরিমাণ আরো বাড়তে পারে কিনা, কি মনে করছেন আপনি? হ্যাঁ, মন্দ ঋণের পরিমাণ বাড়তে পারে, কিন্তু বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যেই একটা নীতি গ্রহণ করেছে যাতে ঋণকে মন্দ বলতে না হয়। মন্দ ঋণের পরিমাণ বলতে ঋণের পরিশোধ প্রবাহ কমে যাবে, এটা সত্য কথা। কারণ লোক যদি ব্যবসা করতে না পারে, তাহলে ব্যবসায়ীরা টাকা ফেরত দেবেন কি করে? এটা মেনে নিয়ে বাংলাদেশ ব্যাংক এখানে ঋণ শ্রেণীকরণের যে নীতিমালা আছে সেগুলোকে ব্যাপক শৈথিল্য প্রদান করেছেন। আপনি জানেন, বাংলাদেশ ব্যাংক বলেছে যে 2020 ডিসেম্বর পর্যন্ত নবায়নযোগ্য যে সমস্ত ঋণ আছে এগুলো স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হয়ে গেছে ধরে নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। কাজেই ওই একটা প্রতিরক্ষা থাকার কারণে কাগজে কলমে মন্দ ঋণ বাড়বে না, কিন্তু ঋণের পরিশোধ প্রবাহটা কবে আসবে সেগুলো আমরা ঐকান্তিক চেষ্টা করতে হবে। ব্যাংকারদের এখনই হচ্ছে কাজ গ্রাহকদের সাথে মিলে মিশে কোথায় তার টাকা দরকার সেগুলো খুঁজে বের করে তাকে সহায়তা প্রদান করে ব্যবসায় আবার ফিরিয়ে নিয়ে এসে এই ক্রান্তি লগ্নটা চলে গেলে আগের মতো যাতে হয়, প্রকৃত অর্থে যাতে কুঋণ না বাড়ে, সেদিকে আমাদের লক্ষ্য রাখা খুবই জরুরি। এটা ব্যাংকারদের একাট্টা হয়ে কাজ করতে হবে ব্যবসায়ীদের সাথে। সেটাই আমরা দেখলাম যে বিভিন্ন ব্যবসায়িক খাতের জন্য সরকার থেকে প্রণোদনা ঘোষণা করা হয়েছে, প্রায় 19টির মতো প্রণোদনার ঘোষণা আমরা শুনেছি। তো এদিকে আপনি কিভাবে দেখেন আসলে একজন ব্যাংকার হিসেবে? এটা আমি আপনাকে বলবো, আমাদের মতো একটা উন্নয়নশীল দেশে যে হারে প্রণোদনার কথা সরকার ঘোষণা করেছেন, এটা সরকারকে সাধুবাদ না জানিয়ে কোনো উপায় নেই। কারণ আমি এই প্রণোদনা বিতরণ আহরণ এগুলোর একদম কেন্দ্রের বিন্দুতে আছি। আমরা বাংলাদেশ ব্যাংক পর্যন্ত আজব বাংলাদেশ ব্যাংক থেকে চিঠি আসছে যে প্রণোদনার ক্ষেত্রে কোন কোন খাত মানে
কয়েকটি খাতের কথা, একটি বিশেষ খাতের কথা বলা আছে, তাদেরকে 7 কর্মদিবসের ভিতরে জানাতে হবে যে আমরা প্রণোদনাগুলো কোন কোন খাতে কোন কোন হিসাব সময়ে কিভাবে দেব, এগুলো শিগগির তাদেরকে জানিয়ে তাদের কাছ থেকে প্রণোদনা নিয়ে আসতে। তো সেই জায়গায় কিন্তু খুব কমতি নেই। সমস্যাটা হচ্ছে একটুখানি, খুব বেশি সমস্যাও না আবার, যে প্রকৃত জায়গাটা আমাদেরকে ব্যাংকারদেরকে আন্তরিকভাবে চিহ্নিত করতে হবে, প্রণোদনা সেখানে বিতরণ করতে হবে এবং সময় মতো ফিরিয়ে আনতে হবে, যে সময়টা সুযোগটা বাংলাদেশ ব্যাংক দিবে। এটা কিন্তু একটি খুব প্রশংসার দাবি রাখে, অর্থনীতিকে টিকিয়ে রাখার এটি একটি বড় রকমের প্রচেষ্টা। সরকার এবং বাংলাদেশ ব্যাংক সবাইকে আমি এই জন্য ধন্যবাদ জ্ঞাপন করি। সেটাই, একদম শেষের দিকে একটু জানতে চাই যে এবারে পরিবর্তিত অবস্থায় পরিবর্তিত বাজেট, তো সেই ক্ষেত্রে এবারে বাজেটে ব্যাংকিং খাত আসলে কি পেল? না, বাজেটে ব্যাংকিং খাতের তো একটা সুবিধা দেয়া আছে, করের হার কমানো আছে, ব্যাংক ঠিক আছে, ব্যাংক নিয়ে বাজেটের আর কিছু করারও ছিল না সরকারের। আমি সামগ্রিক বাজেট যদি বলি, আমি এই কথা বলবো যে এই সরকার যে বাজেটটা দিয়েছেন, আমার কথাটা সরকারমুখী হয়ে যাচ্ছে, সরকারমুখী হবেই। কারণ আমি দুটি কারণে আমার কথাবার্তা সরকারমুখী হবে। আমি কিন্তু ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন কর্মচারী। যাই হোক, সরকার যে বাজেট যেটা আছে, আপনার ঘাটতির অংশ যেটা আছে, এটা কিন্তু এই 6 মাস পরে অবস্থার কি পরিবর্তন হবে আমরা এখনো কিন্তু জানি না, এটি অনিশ্চিত। এখন দেখছি যে বাজেট আছে এটা বাস্তবায়ন হয়তো একটু কঠিন হয়ে যাবে, সম্ভব নাও হতে পারে। কিন্তু 6 মাস পরে, ডিসেম্বরের পরে আমি তো আরেকটা 6 মাস পাবো, জুন পর্যন্ত। এটা দেখার বিষয় আছে, আমরা একটু দেখি এবং সরকার যেভাবে করতে বলেছেন সেভাবে আমরা চেষ্টা করে দেখি। ঘাটতি বাজেট নিয়েই হয়তো কিছুটা শেষ হবে, কিংবা আমাদের বাজেটের লক্ষ্যমাত্রা অর্জন হয়েও যেতে পারে। একেবারে নিরাশ হয়ে এখন যদি আমি বসে থাকি যে এই বাজেটের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব নয়, তাহলে তো সম্ভব হবেই না। আমরা একটু চেষ্টা করে দেখি সবাই মিলে। এটা তো ব্যাংকার, তারপরে এখানে তো সমগ্র জনগণের অংশীদারিত্বের ব্যাপার আছে। এই বাজেটের স্টেক হোল্ডার তো গণপ্রজাতন্ত্রীর বাংলাদেশের জনগণের সবাই। প্রতিটি সেক্টর যদি সক্রিয়ভাবে কাজ করি, তাহলে আমার মনে হয় যে বাজেটের যে সমস্ত অর্জন আছে এগুলো থেকে আমরা খুব একটা পিছিয়ে যাব না, এটা আমার ধারণা। জনাব এস.এম. বুলবুল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। দর্শক, এতক্ষণ দেশের ব্যাংকিং খাতের নানা দিক ও করণীয় কথা বলছিলেন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এস.এম. বুলবুল। আমরা আবার দর্শক নিচে আরো একটা বিরতি, বেলা 1:30 আবার ফিরবো 100 বিজনেস আরো আয়োজনে, আমাদের সঙ্গেই থাকুন।